ছাত্রীরা, আজকে আমরা আয়নীয় ও সমযোজী বন্ধন এই চ্যাপ্টারটার প্রশ্নোত্তর আলোচনা করব। ঠিক আছে, আয়নীয় ও সমযোজী বন্ধন এই চ্যাপ্টারের প্রশ্নোত্তর আলোচনার আগে আমরা একবার একটু শুধু বলে নিই যে তড়িৎযোজ্যতা সমযোজ্যতাটা কী ছিল না। তড়িৎযোজ্যতা কাকে বলে? নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের পরমাণুর মতো সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভের জন্য কোনো পরমাণু তার সবচেয়ে বাইরের কক্ষের ইলেকট্রন অন্য কোনো পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষে স্থানান্তরিত করে। এর ফলে কি হয়, পরমাণু দুটি ইলেকট্রন বর্জন ও গ্রহণ করে ধনাত্মক আয়ন মানে হচ্ছে ক্যাটায়ন ও ঋণাত্মক আয়ন মানে হচ্ছে অ্যানায়নে পরিণত হয় এবং এই বিপরীতধর্মী আয়নগুলি পরস্পর স্থির তড়িতাকর্ষণে যুক্ত হয়ে যৌগ গঠন করে। এইভাবে ইলেকট্রন গ্রহণ আর বর্জনের মাধ্যমে যৌগ গঠনের ক্ষমতাকে কি বলা হয়? তড়িৎযোজ্যতা। আর এই যে তড়িৎযোজ্যতার মাধ্যমে যৌগ গঠনের সময় পরমাণুগুলি যে রাসায়নিক বন্ধন সৃষ্টি করে তাকে আমরা কি বলি? তড়িৎযোজী বন্ধন বা আয়নীয় বন্ধন। আচ্ছা, এবার যদি সমযোজ্যতাটা কি ছিল আমাদের মনে করে একবার দেখি, সেটা হচ্ছে কি না, নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের পরমাণুর মতো ইলেকট্রন বিন্যাস লাভের জন্য যখন দুটি পরমাণু এক বা একাধিক ইলেকট্রন জোড়কে সমভাবে ব্যবহার করে সবচেয়ে বাইরের কক্ষে 8টি ইলেকট্রন এবং হাইড্রোজেনের ক্ষেত্রে 2টি ইলেকট্রন সংখ্যা পূর্ণ করে অণু গঠন করে, তখন এইরূপ অণু গঠন করার ক্ষমতাকে কি বলা হয়? সমযোজ্যতা। আর সমযোজ্যতার সাহায্যে অণু গঠনের সময় ইলেকট্রন জোড়ের মাধ্যমে পরমাণুগুলির মধ্যে যে বন্ধন সৃষ্টি হয় তাকে কি বলা হয়? সমযোজী বন্ধন। ঠিক আছে, তাহলে এই হলো কি সমযোজী বন্ধন আর আয়নীয় বন্ধন আর সমযোজ্যতা আর তড়িৎযোজ্যতা। ঠিক আছে, এবার আমরা প্রশ্ন উত্তরগুলো আলোচনা করি। আচ্ছা, প্রথম প্রশ্ন দেখো কি বলছে। একদম প্রথম প্রশ্ন, ইলেকট্রন ডট গঠনের সাহায্যে দেখাও ক্যালসিয়াম অক্সাইডে সমযোজী না তড়িৎযোজী বন্ধন গঠিত হয়। আচ্ছা, সি এর ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা বলে দেওয়া হয়েছে 20 আর অক্সিজেনের পারমাণবিক সংখ্যাটা বলে দিয়েছে 8। আচ্ছা, তাহলে এটা সমযোজী বন্ধন দ্বারা গঠিত হয়েছে ক্যালসিয়াম অক্সাইড না আয়নীয় বন্ধন দ্বারা গঠিত হয়েছে সেটা জানার জন্য আমাদেরকে প্রথমেই কী করতে হবে? ক্যালসিয়ামের ইলেকট্রনিক বিন্যাসটা কীরকম রয়েছে সেটা দেখতে হবে। দেখো, ক্যালসিয়ামের রয়েছে কত? 20। তাহলে এটা কিভাবে আমরা লিখতে পারি? 2,8,8,2 মানে কে কক্ষে দুটো ইলেকট্রন, এল কক্ষে দুটো ইলেকট্রন, কে কক্ষে দুটো ইলেকট্রন, এল কক্ষে 8টা ইলেকট্রন, এম কক্ষে 8টা ইলেকট্রন, আর সর্ববহিস্থ কক্ষে কটা ইলেকট্রন থাকবে? 2টো ইলেকট্রন। বোঝা গেল? আর অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8 মানে অক্সিজেনটাকে আমরা কিভাবে লিখি? 2,8 মানে প্রথম কক্ষে 2টো আর সর্ববহিস্থ কক্ষে কটা ইলেকট্রন থাকবে? 6টা। ঠিক আছে, অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8, তাহলে অক্সিজেনটা 2,6 মানে প্রথম কক্ষে হচ্ছে 2টো ইলেকট্রন আর সর্ববহিস্থ কক্ষে আমাদের কটা ইলেকট্রন থাকবে? 6টা ইলেকট্রন। এবার দেখো, নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রনিক বিন্যাস লাভের জন্য ক্যালসিয়ামের কি করতে হবে? ক্যালসিয়ামের যে সর্ববহিস্থ কক্ষে 2টো ইলেকট্রন আছে সেটা যদি ক্যালসিয়াম স্থানান্তরিত করে দেয় তাহলে নিকটতম সুস্থিত গ্যাসের নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রনিক বিন্যাসটা পাবে। মানে সিএ থেকে লাস্টে সর্ববহিস্থ কক্ষে যে 2টো ইলেকট্রন আছে সেটা যদি বের করে দেয় তাহলে ইলেকট্রনিক কনফিগারেশনটা কি হয়ে যাবে? 2,8,8 আর কি আয়ন গঠিত হবে? Ca+2। আর অক্সিজেন কি করবে? ওর সর্ববহিস্থ কক্ষে 6টা ইলেকট্রন আছে, যদি ওই 2টো ইলেকট্রন অক্সিজেন গ্রহণ করে তাহলে কি হবে? 2,8। ঠিক আছে, তাহলে অক্সিজেন কি হবে? O-2 মানে হচ্ছে ক্যালসিয়াম +2 ক্যাটায়ন আর O-2 অ্যানায়ন গঠিত হলো। এবার এরা কি হবে? স্থির তাড়িতিক আকর্ষণ দ্বারা যুক্ত হবে। এর ফলে কি, তাহলে এটা কি বন্ধন দ্বারা যুক্ত হলো? এটা আয়নীয় বন্ধন দ্বারা যুক্ত হলো। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে তড়িৎযোজী বন্ধন দ্বারা গঠিত হলো। আচ্ছা, এবার পরের প্রশ্ন দেখো, সমযোজী এবং তড়িৎযোজী যৌগের মধ্যে 2টি পার্থক্য। আচ্ছা,
তড়িৎযোজী আর সমযোজী যৌগের মধ্যে দুটি পার্থক্য আমরা বইতে পড়েছি, অনেক পার্থক্যই আছে। যেমন 1 নম্বর হচ্ছে যদি বলতে পারি আমরা, তড়িৎযোজী যৌগগুলো হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য, সমযোজী যৌগগুলো তড়িৎ অবিশ্লেষ্য। তড়িৎযোজী যৌগগুলোর ক্ষেত্রে কি হয়, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সাধারণত বেশি হয়, আর সমযোজী যৌগগুলোর ক্ষেত্রে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সাধারণত কম হয়। তড়িৎযোজী যৌগগুলো সাধারণত জল বা ধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হয়, আর সমযোজী যৌগগুলো সাধারণত জৈব দ্রাবকে দ্রবীভূত হয়। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে সমযোজী আর তড়িৎযোজী যৌগের পার্থক্য। পরের প্রশ্ন কি বলেছে দেখো, এ ও বি এদের পারমাণবিক সংখ্যা যথাক্রমে 7 ও 20। এ মৌলটির দুটি পরমাণু পরস্পর যুক্ত হয়ে অণু গঠন করলে অণুটির মধ্যে কি প্রকৃতির বন্ধন তৈরি হয়? অণুটির ইলেকট্রন ডট গঠন দেখাও। আচ্ছা দেখো, এর পারমাণবিক সংখ্যাটা কত বলেছে? 7। পারমাণবিক সংখ্যাটা 7 মানে হচ্ছে ইলেকট্রনিক বিন্যাসটা কীরকম লিখতে পারি আমরা? সেটা আমরা লিখতে পারি হচ্ছে 2,5, মানে সর্ববহিস্থ কক্ষে কটা ইলেকট্রন আছে? সর্ববহিস্থ কক্ষে 5টা ইলেকট্রন রয়েছে। ঠিক আছে, এবার বলেছে এ মৌলটা দুটি পরমাণু, মানে আমাকে ধরে নিতে হবে যে এ মৌলটা দুটো পরমাণু পরস্পর যুক্ত হচ্ছে। তাহলে দেখো এ মৌলটির দুটো পরমাণুর ক্ষেত্রে সর্ববহিস্থ কক্ষে কটা ইলেকট্রন রয়েছে? 5টা ইলেকট্রন রয়েছে। তখন এরা কি করবে, প্রত্যেকে মানে দুটো এ পরমাণুই 3টে করে ইলেকট্রন দেবে, আর দিয়ে কি করবে, তাহলে সমভাবে এরা 3টে ইলেকট্রন জোড়কে শেয়ার করে একটা সমযোজী বন্ধন গঠন করবে। তাহলে অণুটির মধ্যে কি ধরনের বন্ধন আছে? সেটা হচ্ছে সমযোজী বন্ধন। আচ্ছা 4 নম্বর প্রশ্ন দেখো, ক্লোরিন কি ধরনের রাসায়নিক বন্ধনের মাধ্যমে পৃথকভাবে সোডিয়াম ও হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে যথাক্রমে সোডিয়াম ক্লোরাইড ও হাইড্রোজেন ক্লোরাইড গঠন করে? আচ্ছা ক্লোরিন, তাহলে প্রথমে আমাদের ক্লোরিনের আমরা কি জানি, ক্লোরিনের পারমাণবিক সংখ্যা কত? 17। তাহলে ক্লোরিনের ইলেকট্রন বিন্যাসটা কীরকম থাকে? 2,8,7, মানে সর্ববহিস্থ কক্ষে ক্লোরিনের 7টা ইলেকট্রন আছে। আচ্ছা এবার আমরা প্রথমে দেখি সোডিয়ামের সঙ্গে যুক্ত হওয়ার ক্ষেত্রে কি হচ্ছে। সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে কত না? 11। তাহলে সোডিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসটা কীরকম থাকে? 2,8,1। দেখো সোডিয়ামের সর্ববহিস্থ কক্ষে একটা ইলেকট্রন রয়েছে, সে যদি ওই একটা ইলেকট্রনকে কোনোভাবে স্থানান্তরিত করে দিতে পারে তাহলে কি হবে? 2,8। তার মানে কি নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাসটা সোডিয়াম পেয়ে গেল। তাহলে সোডিয়াম কি করবে? একটা ইলেকট্রনকে স্থানান্তরিত করে দিয়ে সোডিয়াম প্লাস আয়নে পরিণত হবে। আর সিএল কি করবে? যার সর্ববহিস্থ কক্ষে 7টা ইলেকট্রন আছে, ওই একটা ইলেকট্রন নিয়ে কি করবে? অক্টেট বা অষ্টক পূর্ণ করে নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করবে। তাহলে হবে কি সেক্ষেত্রে? Na প্লাস আয়ন উৎপন্ন হবে আর Cl মাইনাস আয়ন উৎপন্ন হবে, আর Na প্লাস আর Cl মাইনাস স্থির তাড়িতিক আকর্ষণ দ্বারা যুক্ত হয়ে একটা তড়িৎযোজী যৌগ গঠন করবে। তাহলে NaCl যেটা গঠন হবে সেটা তড়িৎযোজী যৌগ। আর হাইড্রোজেন ক্লোরাইড কিভাবে গঠন হবে? ক্লোরাইডের ইলেকট্রন বিন্যাসটা আগেই বলেছি, সেটা কি? 2,8,7। আর হচ্ছে হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাসটা আমি কি বলতে পারি? হাইড্রোজেনের সর্ববহিস্থ কক্ষে কটা ইলেকট্রন থাকে না? একটা ইলেকট্রন থাকে। তাই জন্য HCl এর ক্ষেত্রে কি হবে? একটা ইলেকট্রন জোড়কে হাইড্রোজেন এবং Cl সমভাবে ব্যবহার করে HCl যৌগ গঠন করবে। তাহলে HCl হচ্ছে কি? সমযোজী যৌগ। ঠিক আছে। আচ্ছা 5 নম্বর প্রশ্ন, কার্বন হাইড্রোজেনের সঙ্গে কোন রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে মিথেন উৎপন্ন করে? ঠিক আছে। আচ্ছা যদি এটা আমরা এখানে করি, দেখো কার্বনের সর্ববহিস্থ কক্ষে কটা ইলেকট্রন থাকে আমরা বলতে পারি? 2,4, মানে সর্ববহিস্থ কক্ষে কার্বনের হচ্ছে 4টে ইলেকট্রন থাকে। কার্বন কি করবে?
এই 4টে ইলেকট্রন দেবে। আর হাইড্রোজেনের সর্ববহিস্থ কক্ষে কটা ইলেকট্রন থাকে আমরা জানি, একটা। হাইড্রোজেনের ইলেকট্রনটাকে যদি ক্রস দিয়ে দেখাই, তাহলে হাইড্রোজেন প্রত্যেকের একটা করে ইলেকট্রন দেবে, দিয়ে এই কার্বনেই পুরো এটাকে ব্যবহার করবে। আর হাইড্রোজেন প্রত্যেকটা দুটো করে ইলেকট্রন পাবে, মানে হাইড্রোজেনের দুটো ইলেকট্রন, মানে নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের মতো ও ইলেকট্রন বিন্যাসটা পেল। আর কার্বন দেখো একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, মানে 8টা অষ্টক পূর্ণ হলো। এইভাবে কী হবে, একটা সমযোজী যৌগ গঠন করবে। এটা হচ্ছে কি, এইভাবে মিথেনটা গঠিত হয়। আচ্ছা, এবার দেখো 6 নম্বর প্রশ্ন। দুটি মৌল এ ও বি এর ইলেকট্রন বিন্যাস যথাক্রমে কি বলেছে, কে কক্ষে দুটো, এল কক্ষে হচ্ছে 7টা। আরেকটার ইলেকট্রন বিন্যাস মানে বি এর কে কক্ষে দুটো, এল কক্ষে 8টা এবং এম কক্ষে দুটো হলে এ ও বি মৌল দুটো যৌগ গঠন করলে উৎপন্ন যৌগের সংকেত কি হবে? আচ্ছা দেখো, তাহলে এ মৌলের সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রন সংখ্যা কত আমরা বলতে পারি? 7। বি মৌলের সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রন সংখ্যা আমরা কত বলতে পারি? 2। তাহলে দেখো বি মৌলটা কি করবে, এই দুটো ইলেকট্রনকে স্থানান্তরিত করে দেবে, মানে ইলেকট্রন দুটোকে বের করে দেবে। যদি বের করে দেয় 2,8 এর ইলেকট্রনিক কনফিগারেশন হবে। আর কি আয়ন গঠিত হবে? B+2। বোঝা গেল? এই যে বি মৌলের সর্ববহিস্থ কক্ষে দুটো ইলেকট্রনকে যদি বের করে দেয়, তাহলে 2,8 এটা হচ্ছে কি নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাসটা হলো। তাহলে বি কি গঠন করলো, কি আয়ন হলো? B+2। আর ওই যে দুটো ইলেকট্রনকে ছেড়ে দিল, দুটো এ মৌল প্রত্যেকে একটা একটা করে নিল, মানে হলো কি একটা এ মৌল নিল, নিয়ে 2,8 হলো, আবার আর একটা এ মৌল নিল, নিয়ে কি হলো 2,8 হলো। তাহলে হলো কি B2+ আর A-1। বোঝা গেল? তাহলে B+2 এর সাথে যদি A- যুক্ত হতে হয়, তাহলে কটা এ লাগবে? দুটো এ লাগবে। তাহলে যে যৌগটা উৎপন্ন হলো সেটাকে আমরা কি বলতে পারি? তার সংকেতটা A2B। বোঝা গেল কেন A2 হলো? কারণ এ যে দুটো ইলেকট্রনকে ছাড়লো, সেই দুটো ইলেকট্রনের একটা ইলেকট্রন একটা এ মৌল নিল, নিয়ে A- হলো। আবার আরেকটা ইলেকট্রন আরেকটা এ মৌল নিল, দিয়ে কি হলো আবার সেও A- হলো, মানে 2A- হলো। আর B+2 হলো, যারা একে অপরের সাথে যুক্ত হয়ে কি হলো A2B, যেটা হলো গিয়ে একটা কি তড়িৎযোজী যৌগ। ঠিক আছে? আচ্ছা, 7 নম্বর প্রশ্ন দেখো, জলের অণুতে অক্সিজেন ও হাইড্রোজেন পরমাণুর মধ্যে কোন ধরনের প্রকৃতির রাসায়নিক বন্ধন বিদ্যমান? এটা তোমরা জানো, এটা হচ্ছে কি সমযোজী রাসায়নিক বন্ধন বিদ্যমান। আচ্ছা, 8 নম্বর প্রশ্ন দেখো, চিনির জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করতে পারে না, কিন্তু সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করতে পারে। আচ্ছা, এই প্রশ্নটার উত্তরটা কি হবে? আচ্ছা, চিনি হচ্ছে কি না সমযোজী যৌগ। আর এদিকে আমাদের এখানে যে সোডিয়াম ক্লোরাইড বলেছে, সোডিয়াম ক্লোরাইড হচ্ছে কি আয়নীয় যৌগ। তাই সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে কি হয়, আয়নিত হয়ে Na+Cl- আয়ন উৎপন্ন হয়। আর এই আয়নের জন্যই ওই দ্রবণ তড়িৎ পরিবহন করতে পারে। ঠিক আছে? কিন্তু চিনির জলীয় দ্রবণে চিনি আয়নিত হয় না, ফলে দ্রবণ তড়িৎ পরিবহন করতে পারে না। মানে দ্রবণে তড়িৎ পরিবহন করে কারা? আয়ন্স। সেই আয়ন্সটা সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণের কি হয়, সোডিয়াম ক্লোরাইড আয়নিত হয়ে সোডিয়াম প্লাস Na+Cl- আয়ন উৎপন্ন হয়। এই আয়নগুলোই কি করে, তড়িৎ পরিবহন করে। কিন্তু চিনির জলীয় দ্রবণে চিনি হচ্ছে তোমার আয়নিত হয় না, কারণ চিনি সমযোজী যৌগ। তাই চিনির জলীয় দ্রবণ কি করে, তড়িৎ পরিবহন করতে পারে না। বোঝা গেল?
আচ্ছা, পরের প্রশ্ন দেখো, ন্যাপথলিন ও সোডিয়াম ক্লোরাইডের নিচের দুটি ধর্মের তুলনা করো। কি কি ধর্ম? গলনাঙ্ক। আচ্ছা, প্রথমে আমরা গলনাঙ্কটা দেখি। ন্যাপথলিন হচ্ছে কি একটা সমযোজী যৌগ, আর সোডিয়াম ক্লোরাইড হচ্ছে একটা আয়নীয় যৌগ বা তড়িৎযোজী যৌগ। আচ্ছা, গলনাঙ্ক আমরা কি জানি যে সমযোজী যৌগের অণুগুলির মধ্যে আকর্ষণ বল খুব কম থাকে, কিন্তু তড়িৎযোজী যৌগের কেলাসে অণুগুলির মধ্যে আকর্ষণ বল খুব বেশি থাকে, কারণ এই সোডিয়াম ক্লোরাইডের কেলাসে বা আয়নীয় যৌগের কেলাসে ক্যাটায়ন এবং অ্যানায়নগুলো তীব্র তড়িতাকর্ষণ বল দ্বারা যুক্ত থাকে। ঠিক আছে, তাই ন্যাপথলিনের গলনাঙ্কটা কম আর সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্কটা বেশি, কারণ এটা আয়নীয় যৌগ, এর ভেতরের কেলাসের ক্যাটায়ন এবং অ্যানায়নগুলির তীব্র তড়িতাকর্ষণ বল দ্বারা যুক্ত থাকে। আচ্ছা, জলে দ্রাব্যতা, ন্যাপথলিন সমযোজী যৌগ, তাই ধ্রুবীয় দ্রাবকের ধ্রুবীয় দ্রাবক যেগুলো, পোলার দ্রাবক যেগুলো, সেগুলোতে দ্রবীভূত হয় না, কিন্তু অধ্রুবীয় দ্রাবক মানে হচ্ছে অ্যালকোহল, ইথার, এগুলোতে দ্রবীভূত হয়। আর সোডিয়াম ক্লোরাইড হচ্ছে কি আমাদের আয়নীয় যৌগ, তাই এগুলো ধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হয়। 10 নম্বর প্রশ্ন, নিচের কোনটি গঠনের ক্ষেত্রে অষ্টক নীতি মান্য হয় না? আচ্ছা, NaCl আমরা অনেকবারই আগেই পড়লাম, একটু আগে। NaCl এর ক্ষেত্রে অষ্টক নীতি মান্য হয়েছে। KCl এর ক্ষেত্রেও মান্য হয়, ক্যালসিয়াম অক্সাইডের ক্ষেত্রেও মান্য হয়। মান্য হয় না কার ক্ষেত্রে? লিথিয়াম হাইড্রাইডের ক্ষেত্রে। দেখো, লিথিয়ামের সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2, লিথিয়ামের ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে 2,1, আর হাইড্রোজেনের হচ্ছে একটা ইলেকট্রন থাকে হাইড্রোজেনের। লিথিয়াম কি করে, এর সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনটাকে বের করে দিয়ে কি হয়, লিথিয়াম প্লাস হয়, আর হাইড্রোজেন ওই ইলেকট্রনটা নিয়ে কি হয়, H মাইনাস হয়। এদের দুজনের ক্ষেত্রেই এদের সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রন সংখ্যা কত থাকে? 2 করে থাকে, তাই এক্ষেত্রে অষ্টক নীতিটা মান্য হয় না। ঠিক আছে, 11 নম্বর প্রশ্নটা দেখো, F2 অণুর লুইস ডট চিত্র অঙ্কন করো। দেখো, F2 সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 7, মানে হচ্ছে এই যে 1 2 3 4 5 6 আর এই একটা, এটারও তাই। এ কি করবে, একটা ইলেকট্রন দেবে, এ একটা ইলেকট্রন দেবে, দিয়ে একটা ইলেকট্রন জোড় গঠন করবে, যেটাকে এরা সমভাবে ব্যবহার করবে, মানে এই যে দুটো ইলেকট্রন মানে সমযোজী এক বন্ধন দ্বারা এরা যুক্ত। ঠিক আছে, আচ্ছা, নিচের যৌগগুলি তড়িৎযোজী না সমযোজী ব্যাখ্যা করো। আচ্ছা, প্রথম যৌগটা আমাদের কি রয়েছে দেখো, অক্সিজেন। আচ্ছা, অক্সিজেনের সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন সংখ্যাটা আমরা মনে করি, সেটা হচ্ছে অক্সিজেনের সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন সংখ্যাটা আমরা দেখি, সেটা হচ্ছে কি, আমরা বলছি 2,6 মানে সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রন সংখ্যাটা হচ্ছে অক্সিজেনের 6। ঠিক আছে, যদি অক্সিজেনের সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রনটা 6, তাহলে কি হবে, দুটো অক্সিজেন নিজেদের মধ্যে সমযোজী বন্ধন দ্বারা যুক্ত হবে। হাইড্রোজেন ক্লোরাইড, দেখো আগেই আমরা HClটা করেছি, HCl হচ্ছে সমযোজী যৌগ, জল সমযোজী যৌগ, ক্লোরোফর্মটা কি সমযোজী যৌগ, CCl4 সমযোজী যৌগ। আচ্ছা, পটাশিয়াম ব্রোমাইড, পটাশিয়াম ব্রোমাইডে পটাশিয়ামের সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 1, আর ব্রোমাইডের সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রন সংখ্যাটা হচ্ছে 7। তাহলে পটাশিয়াম কি করে, একটা ইলেকট্রনকে ছেড়ে দেয়, দিয়ে পটাশিয়াম প্লাস K প্লাসে পরিণত হয়, আর ব্রোমিন ওই ইলেকট্রনটা নিয়ে Br মাইনাসে পরিণত হয়, মানে একটা ক্যাটায়ন হলো, একটা অ্যানায়ন হলো, এবার এরা তাড়িতিক আকর্ষণ বল দ্বারা যুক্ত হবে, অর্থাৎ পটাশিয়াম ব্রোমাইড হচ্ছে কি একটা তড়িৎযোজী যৌগ। আরেকটা দেখো, ম্যাগনেসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়ামের সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রন সংখ্যা 2, আর অক্সিজেনের সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রন সংখ্যা 6। ম্যাগনেসিয়াম দুটো ইলেকট্রন ত্যাগ করে কি হয়, Mg+2, আর অক্সিজেন ওই দুটো নিয়েই অক্টেট পূরণ করে, আর সেটা কি হয়, O2-। এবার এরা তাড়িতিক আকর্ষণ বল দ্বারা যুক্ত হয়ে তড়িৎযোজী যৌগ ম্যাগনেসিয়াম অক্সাইড গঠন করে, তাহলে এটা কি হবে, তড়িৎযোজী বন্ধন দ্বারা যুক্ত। আচ্ছা,
পরের প্রশ্নটা দেখো কি বলছে, 13 নম্বর প্রশ্ন, সমযোজী যৌগগুলোর ক্ষেত্রে সমযোজী যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক তড়িৎযোজী যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক থেকে কম হয় কেন? আচ্ছা, ওই যে বললাম সমযোজী যৌগের ক্ষেত্রে সমযোজী যৌগের অণুগুলি খুব কম আকর্ষণ বল দ্বারা যুক্ত থাকে, অন্যদিকে তড়িৎযোজী যৌগের কেলাসের ক্যাটায়ন এবং অ্যানায়নগুলো তীব্র তাড়িতিক আকর্ষণ বল দ্বারা যুক্ত থাকে, ফলে তড়িৎযোজী যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সমযোজী যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্কের থেকে অনেক বেশি হয়, বা সমযোজী যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক তড়িৎযোজী যৌগের থেকে অনেকটা কম হয়। বোঝা গেল? কারণ সমযোজী যৌগের অণুতে কি বললাম, যে সমযোজী যৌগের অণুগুলির মধ্যে আকর্ষণ বলটা খুব কম থাকে, আর তড়িৎযোজী যৌগের কেলাসে ক্যাটায়ন এবং অ্যানায়নগুলো তীব্র তাড়িতিক আকর্ষণ বল দ্বারা যুক্ত থাকে, তাই তড়িৎযোজী যৌগের ক্ষেত্রে বেশি হয়। 14 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, আয়নীয় যৌগের ক্ষেত্রে আণবিক ভরের পরিবর্তে সংকেত ভর কথাটি প্রযোজ্য কেন? আচ্ছা, আয়নীয় যৌগের ক্ষেত্রে কি হয়, প্রতিটি আয়নীয় যৌগের কেলাস অসংখ্য ক্যাটায়ন এবং অ্যানায়ন দ্বারা গঠিত একটি সুস্থিত ত্রিমাত্রিক আকার বিশিষ্ট হওয়ায় আয়নীয় যৌগে কি হয়, কোনো অণুর অস্তিত্ব থাকে না, তাই আয়নীয় যৌগের ক্ষেত্রে আমরা কি বলি, আণবিক ভরের পরিবর্তে সংকেত ভর কথাটি প্রযোজ্য। যেহেতু আয়নীয় যৌগের ক্ষেত্রে অণুর কোনো অস্তিত্ব নেই, তাই আণবিক ভরের পরিবর্তে সংকেত ভর কথাটি প্রযোজ্য হয়। আচ্ছা, এই অধ্যায়ের তোমরা অন্যান্য আরও যে সমস্ত প্রশ্ন পাবে সেগুলো সলভ করবে, আর এগুলো সবাই বাড়িতে লেখার চেষ্টা করবে। যদি কিছু বুঝতে না পারো অবশ্যই আমাকে জিজ্ঞেস করবে। ঠিক আছে?